শৈলেন, কালকে তো রবিবার, স্কুল বন্ধ, কি করবে বলে ঠিক করলে? কালকে আমার গ্রাম বেতাইপুরে যাব। আসলে এবার ইচ্ছে আছে ওখানকার গরিব মানুষদের মধ্যে কাপড় বিলি করব। এবার বাবা মারা যাওয়ার 1 বছর হবে। বাবাও তো মানুষকে সাহায্য করা ভীষণ পছন্দ করতেন। তাই এখন যখন চাকরি করছি, মানুষের পাশে দাঁড়ালে বাবা যেখানেই থাকুক ভীষণ খুশি হবে। বাহ, খুব ভালো শৈলেন। যেখানে বাবা মা বেঁচে থাকতেই ছেলেমেয়েরা তাদের কথা ভাবে না, সেখানে তোমার বাবা পৃথিবীতে নেই, তারপরে তুমি ওনার ভাবনাগুলির কথা ভাবছো, এর থেকে বড় কথা আর কি বা হতে পারে? না না তরুণদা, আমার জন্মের কদিন পরে তো আমার মা মারা যায়। বাবা একা হাতে আমাকে মানুষ করেছে। ছোটবেলা থেকেই দেখতাম যে গ্রামের কাউকে বিপদে পড়তে দেখলে বা খবর পেলে বাবা সব সময় সবার আগে এগিয়ে যেত। পরের দিন সকাল সকাল শৈলেন রওনা দিল বেতাইপুরের দিকে। নৌকাতে বসে বেতাইপুরের দিকে যেতে যেতে শৈলেনের মনে পড়ে যায় 1 বছর আগের কথাগুলো। বাবা, এই বৃষ্টির রাতে তুমি এখন কোথায় চললে? নরেনের বাড়িতে খাবার দিতে যাচ্ছি। ওর কদিন ধরে শরীরটা খারাপ, রান্না করার মতো শক্তি নেই, তাই রান্না করে দিয়ে আসছি। এমন ঝড় বৃষ্টির রাতে তোমাকে আর যেতে হবে না, আমাকে দাও, আমি দিয়ে আসছি। না না, তোকে এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে হবে না। আমি এই যাবো আর আসবো, তুই এখন বাড়িতেই থাক। শৈলেন অনেকবার বারণ করলেও কোনো কথা শুনেনি জগদীশ। ছাতা নিয়ে বেরিয়ে পড়ে নরেনের বাড়ির উদ্দেশ্যে। জগদীশ দাদা, এই বৃষ্টির রাতে আপনার কি দরকার ছিল আসার? আমার শরীরটা তো আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। ও কিছু না, তুমি সারা রাত না খেয়ে থাকবে তা আবার হয় নাকি? না, ও আর দেরি করো না, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও। নরেন এগিয়ে গিয়ে জগদীশকে প্রণাম করে। এ কি করছো নরেন? আপনি যা করলেন আমার জন্যে, তা আপন মানুষও করে না। ধুর বোকা, হে আর এমন কি? আর তাছাড়া মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াই, তাহলে আর কেমন মানুষ হলাম? কিছু সময় পরে সেই তুমুল বৃষ্টি মাথায় নিয়েই বাড়ির পথে রওনা দিল জগদীশ। তীব্র হাওয়া সমেত বৃষ্টি আর ক্ষণে ক্ষণে বাজ পড়তে থাকে। জগদীশ যখন ভুবনদিঘির মাঠ পেরিয়ে আসছে, ঠিক তখনই কান ফাটানো একটা বাজ পড়ে জগদীশের শরীরে। নিমেষের মধ্যেই কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ে জগদীশ। শৈলেন সারা রাত ধরে চিন্তায় ছটফট করতে থাকে তার বাবার জন্য। ভোরবেলার দিকে এসে চোখটা একটু লেগে গেছিল ওর। রতনদার ডাকে তখনই ওর ঘুম ভেঙে যায়। ভুবনদিঘির মাঠে গিয়ে বাবার নিথর দেহ দেখে শৈলেন। এক নিমেষের মধ্যে শৈলেন যেন পুরো একা হয়ে যায়। এর কিছুদিন পরই ওর চাকরি হয়, কিন্তু বাবা আর দেখে যেতে পারেনি। ভীষণ কষ্ট হয় শৈলেনের। বেতাইপুর ঘাট চলে এসেছে। আরে ও দাদা, কি ভাবছেন অত? মাঝির কয়বার ডাকার পর শৈলেন যেন অতীতের হারিয়ে যাওয়া পাতা থেকে আবার বর্তমানে ফিরে আসে। ও, বেতাইপুরে পৌঁছে গেছি। দাদা, আমার এই ব্যাগটা নামাতে একটু সাহায্য করবেন? ঠিক আছে। বাবা, বেশ ভারী তো। কি আছে দাদা এতে? শৈলেন কেবল একটু হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। বেতাইপুর ঘাটে নেমে শৈলেন দেখে কটে ভ্যান দাঁড়িয়ে। ওর গ্রামের চেনা সুরেশ কাকাকে ভ্যান নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে শৈলেন। সুরেশ কাকা, কেমন আছো?
আরে শৈলেন যে, কতদিন পর তোর সাথে দেখা হলো। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, বাড়িতে যাব, যাবে তো? অবশ্যই যাব। সুরেশ কাকা, এই ব্যাগটা আমার সাথে ধরে ভ্যানে তোলো তো। রে বাবারে, এর মধ্যে করে কি নিয়ে এসেছিস রে? টিভি আছে মনে হচ্ছে। না না, এতে টিভি নেই, আমাদের গ্রামে তো কারেন্টই নেই, তাহলে আর টিভি এনে কি করব? অন্য কিছু আছে এতে। তা তো ঠিক, আমাদের এখানে তো কারেন্টই নেই, এখানে টিভি এনে তো দেখতেই পারবি না। তাহলে খুব তাড়াতাড়ি জানতে পারবে। সুরেশের পর ভ্যান চালাতে শুরু করে। তুই তো একদমই আসিস না বেটাইপুরে, আমাদের কথা কি একদমই মনে পড়ে না? তোমাদের মাঝে তো বড় হয়েছি, তোমাদের কথাই মনে পড়বে না তা কখনো হয় নাকি? আসলে এখানে আসলেই সে তো জানি, কিভাবেই বা আর আসবি? তোর বাবার স্মৃতি আছে যে এখানে, ভীষণ ভালো মানুষ ছিলেন তোর বাবা, সব সময় সবার বিপদে আপদে এগিয়ে আসতেন। ভগবানের এসে কেমন ইচ্ছে কে জানে। শৈলেন আর কোনো কথা বলতে পারে না। নিমেষের মধ্যেই শৈলেনের চোখে জল চলে আসে, তাও কোনোভাবে চোখের জলকে সামলে নেয় সে। গণেশকে যে রেখে গেছিস, ওই তোদের বাড়ির খুব ভালো করে খেয়াল রাখে, আর মানুষের বিপদে আপদে সব সময় ঝাঁপিয়ে পড়ে। গণেশ কাকা আছে বলেই তো আমার বাড়ি নিয়ে কোনো চিন্তা নেই। শৈলেনের ইচ্ছে আছে ভবিষ্যতে বাড়িটা বিক্রি করে বেতাইপুর গ্রামে মানুষদের সাহায্যে কিছু করার জন্য। ও আচ্ছা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোর নদীর ঘাটে আসার সময় কিছু আগেই গণেশকে নৌকায় করে তাড়াহুড়ো করে কোথায় যেন যেতে দেখলাম। গণেশ জানতো তো যে আজকে তুই আসছিস? হ্যাঁ জানতো তো বটেই, দুদিন আগেই চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম তো, হতে পারে খুব দরকারি কোথাও গেছে। তা হবে হয়তো, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল খুব দরকারি কোথাও যাচ্ছে। এই দেখ, কথায় কথায় তোদের বাড়ি এসে গেলাম। তখন সন্ধে হব হব করছে। রিক্সা থেকে নেমে আধো অন্ধকারে স্মৃতি জড়ানো বাড়িটার দিকে কিছু সময় চেয়ে থাকে শৈলেন। এই নে রে শৈলেন, তোর ব্যাগটা ধর। ও হ্যাঁ হ্যাঁ। একটি সুরেশ কাকা, চলে যাচ্ছ কেন? ভাড়া তো নিয়ে যাও। কি বলিস শৈলেন, তোর থেকে টাকা নেব? তা কখনো হয়? তুই জগদীশ তার ছেলে, যে মানুষটা সকলের পাশে থেকেছিল, এমনকি রক্তের কেউ নয়, তাকে সাহায্য করতে গিয়ে মারা গেল, তার ছেলের থেকে টাকা নেব? আচ্ছা আমি চলি, সাবধানে থাকবি, কদিন তো আসিস, এবার দেখা হয়ে যাবে সবার সাথে। সুরেশ ভাড়া না নিয়েই চলে যায়। ঘরের দরজার চাবি যেখানে রাখা থাকে সেদিকে এবার এগিয়ে যায় শৈলেন। ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে। কি রে শৈলেন, কি খুঁজছিস? তোর ঘরের চাবি? শৈলেন পিছনে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে, শরীরটা অনেকটা বেশি রোগা, যেন গায়ে যেন কোনো রক্ত নেই, ভীষণ রকম সাদা। মুখটা ভীষণ চেনা ঠেকল ওর, কিন্তু ঠিক ঠাউর করে উঠতে পারল না। কি রে, আমাকে চিনতে পারছিস না? আমি রতন, তোর বাবার বন্ধু। শৈলেনের এবার মনে পড়ল রতন কাকুর কথা। সত্যিই তো রতন কাকুকে ওদের বাড়িতে অনেকবার আসতে দেখেছে। বাবার ভীষণ ভালো বন্ধু ছিল, পাশেই গ্রামেই থাকতো। ও রতন কাকু তুমি? আসলে অনেকদিন পর দেখলাম তো, তাই চিনতে পারিনি। শৈলেন রতন কাকাকে প্রণাম করে। এত ঠান্ডা পা কোনো মানুষের কি কখনো হতে পারে? কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তখনই রতন কাকু বলে ওঠে, কি রে, আর কত সময় বাইরে দাঁড়িয়ে থাকবি? ভিতরে চল, এতটা দূর থেকে এসেছিস, খিদে পেয়েছে নিশ্চয়। গণেশ কাকা,
গণেশে তো আমাকে এখানে রেখে গেছে। গণেশ কাকা কোথায় গেছে? ও গেছে একটু পাশের গায়ে। ওই গায়ে একজন জলে ডুবে মারা গেছে, তার বাড়িতে গেছে। তাড়াতাড়ি আসতে পারবে না। ও তাই নাকি? তোমার বাড়ি তো পাশের গ্রামে, অত দূর থেকে তুমি? তুই যে তোর বাবার মৃত্যুবার্ষিকীর জন্য এখানে কাপড় বিলি করবি, তার খবরও আমি পেয়েছি। তোর বাবাও আজ যেখানেই থাকুক খুব খুশি হবে যে তার ছেলেও অন্যের পাশে এসে দাঁড়াচ্ছে। গণেশ কাকাই তোমাকে আমার কাপড় বিলি করার কথা বলেছে মনে হয়, তাই না? ওই আর কি। চল, আর দেরি নয়, ভিতরে চল এবার। শৈলেন ঘরের ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে খেতে বসে। তবে খেতে বসেই সে দেখে যে সব ওর পছন্দের খাবার রান্না হয়েছে। তুমি তো আমার একদম সব পছন্দের খাবার রান্না করেছো। তোর বাবার কাছ থেকে সব খবর পেয়েছি। শৈলেনের খাবার খেতে খেতেই হঠাৎ জানলার বাইরে চোখ পড়ে। সে যেন দেখতে পায় একটা কালো ছায়া, সেটা যেন ওর দিকেই তাকিয়ে আছে। কে কে ওইখানে? ঠিক তখনই কালো ছায়াটি সেখান থেকে সরে যায়। ও কিছু না রে, হয়তো গাছের ছায়া হবে, এটা ভেবে শৈলেন সেদিকে আর বেশি গুরুত্ব না দিয়ে বলে, রতন কাকু, গ্রামের সবাই কালকে কখন আসবে? কালকে না রে, আজকে রাতেই আসবে। এই রাতের অন্ধকারে? ওদের রাতের বেলাতেই আসতে সুবিধে হয়, দিনের আলোতে আসতে পারে না। রতনের কথাগুলি শুনে ভীষণ অবাক লাগে শৈলেনের। দিনের বেলায় হয়তো জমিতে চাষের কাজ করে, এজন্যই আসতে পারবে না। কখন আসবে ওরা? রাত 12টা বাজার পরই সবাই আসবে। অত রাতে গ্রামের মানুষ জেগে থাকবে কি? ওরা তো ওই সময় জেগে থাকে। রতন কাকার সব কথাই যেন কেমন অন্যরকম লাগতে লাগে শৈলেনের। রাত 12টার পর ঘরে বাইরে বেশ কিছু গলার আওয়াজ শোনা যায়। শৈলেন, চলে আয়, ওরা সবাই চলে এসেছে। এ কি, ওদের তো মুখে দেখা যাচ্ছে না, ই তো কিছু কালো ছায়া মতো কেবল। আসলে গায়েগঞ্জের মানুষ তো একটু লজ্জা পাচ্ছে আসলে, তাই সামনে আসতে চাইছে না। শৈলেন খুশি মনে একে একে কাপড় দিতে থাকে। কিছু কালো ছায়ার মতো হাত এগিয়ে আসে কাপড় নিতে। সবারই কেবল একটাই কথা, অনেক অনেক ধন্যবাদ। তোমার অনেক অনেক ভালো অনেক ভালো হোক। জগদীশ জগদীশ দাস ছেলে কত ভালো হয়েছে, একদম পুরো বাবার মতোই। শৈলেন এবার যেন একদম পরিষ্কার শুনতে পেল, তুই আমার অনেক বড় ইচ্ছে পূরণ করলি বাবা। মঙ্গল হোক তোর বাবা, জীবনে আরো অনেক উন্নতি কর, আর সব সময় সবার পাশে থাকিস। এ তো পুরো আমার বাবার গলা। তাহলে কি? এই শৈলেন, এখানে এভাবে শুয়ে রয়েছিস কেন? ধর্মর করে উঠে বসে শৈলেন। গণেশ কাকা তখন ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। কাপড়ের ব্যাগ পুরো খালি। কাপড় বিলি করে সে কখন ঘুমিয়েও পড়েছে বুঝতেই পারেনি। রতন কাকা চলে গেছে? কাপড় বিলি কখন শেষ হয়ে গেল বুঝতেই তো পারলাম না। সত্যিই রতন কাকা আমায় খুব সাহায্য করেছে। রতন তোকে সাহায্য করেছে? কাপড় বিলি করেছিস? কিছুই তো বুঝতে পারছি না আমি। সে কি, তুমি তো রতন কাকাকে এখানে রেখে গেলে। কত সুন্দর রান্না খেলাম। এরপর শৈলেন সব কথা গণেশকে বলে। তুই জানিস আমি কোথায় গেছিলাম? হ্যাঁ, রতন কাকা আমায় বলল তো, ওই যে পাশের গ্রামে কে যেন একটা জলে ডুবে মারা গেছে। আর সেই কে যেনটা কে জানিস? কে? তোর ওই রতন কাকু।
হ্যাঁ, শৈলেন আরেকটু হলেই যেন মাটিতে পড়ে যাচ্ছিল। এইবার বুঝতে পারে যে কেন রতন কাকুর কথাগুলি তার অমন লাগছিল। তার মানে বাবা জীবিত থাকতে যেমন মানুষদের সাহায্য করেছে, এখন মারা যাওয়ার পর অপমৃত্যু আত্মাদেরও সাহায্য করছে। শৈলেন আগে শুনেছে যারা অপমৃত্যুতে মরে তাদের মৃত্যুর পরও খুব কষ্ট পেতে হয়, তাই তার বাবা হয়তো নিজের সামনে না এসেও নিজের ছেলের দ্বারা তাদের সাহায্য করে গেল। শৈলেন জানলার কাছে দাঁড়িয়ে দূরের মাঠে দেখে কিছু কালো ছায়া নতুন সাদা পোশাক পরে মাঠের ওপর দিয়ে দেবীতলার শ্মশানের দিকে চলেছে। ওখানে যে ওর বাবাও আছে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না শৈলেনের।